নমস্কার, আমি সঞ্জনা চৌধুরী। আজকে সান হসপিটালের তরফ থেকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়ে আমরা আবার চলে এসেছি। আজকে আমাদের হসপিটালের তরফ থেকে আছেন ডক্টর কার্ডিয়াক সার্জন ডক্টর ধীরাজ বর্মন। নমস্কার, আমি ডক্টর ধীরাজ বর্মন। আমি কার্ডিয়াক সার্জন। সান হসপিটালের সঙ্গে যুক্ত হয়ে আমার বেশ ভালো লাগছে। উলুবেড়িয়ার মতো জায়গায় সান হসপিটালে আমরা কার্ডিয়াক সার্জারি ইউনিট স্টার্ট করতে পেরেছি। আপনারা ইতিমধ্যে জানেন এখানে আমরা ক্যাথ ল্যাব স্টার্ট করেছি। আমাদের এখানে কার্ডিওলজিস্ট রয়েছেন, সেখানে কার্ডিয়াক মেডিসিন রিলেটেড ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারই দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আমরা শুরু করছি কার্ডিয়াক সার্জারি। এখানে অলরেডি আমরা সম্পূর্ণভাবে ইকুইপড বা অত্যন্ত আধুনিক জিনিসপত্র নিয়ে আমরা কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট স্টার্ট করছি এবং এই ডিপার্টমেন্টে আমি একজন সার্জন হিসেবে যুক্ত হতে পেরে আমি খুব খুশি। স্যার, আজকের প্রথম প্রশ্ন, এখানে কি কি ধরনের কার্ডিয়াক সার্জারি করা হয়? ধন্যবাদ এই কোশ্চেন করার জন্য। অবশ্যই এটাই প্রথম আমাদের জানা প্রয়োজন, বা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছে আমাদের পৌঁছানোর প্রথম প্রশ্নই এটা হওয়া উচিত যে আমরা এখানে কি কি ধরনের ব্যবস্থাপনা করতে পেরেছি যে হার্টের অপারেশন করার জন্য। এখানে আমরা সাধারণতভাবে যে সমস্ত হার্টের অপারেশন অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে যে অপারেশনগুলো সবথেকে বেশি হয়ে থাকে তার মধ্যে বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, ভালভ কমপ্লিটলি রিপ্লেস করা, আর তার সঙ্গে হার্টের ফুটো হওয়া, এই সমস্ত রিপেয়ার করার যে অপারেশনগুলো আমরা এখানে করার জন্য যথেষ্টভাবে তৈরি। স্যার, আমরা অনেক সময় শুনে থাকি ওপেন হার্ট সার্জারি এবং বাইপাস সার্জারি, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? হ্যাঁ, ঠিক। ওপেন হার্ট সার্জারি আর বাইপাস সার্জারি এই শব্দ দুটো নন মেডিকেল পার্সন যারা চিকিৎসা সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত নয় তারা সবসময় এই শব্দ দুটো শুনে থাকেন অথবা বলে থাকেন। এই দুটোর মধ্যে পার্থক্য এটাই যে ওপেন হার্ট সার্জারি কথাটার অর্থ, ওপেন কথাটার অর্থ হচ্ছে ওপেন করে দেওয়া। এখানে অপারেশনটা যখন হয় তখন আমরা কিন্তু হার্ট কেটে হার্টের ভিতরে ঢুকে যাই। ঢুকে গিয়ে হার্টের ভিতরে হয় ভালভ চেঞ্জ করা অথবা হার্টের ভিতরে যদি কোথাও ফুটো থাকে সেই ফুটোটাকে রিপেয়ার করা, এই ধরনের অপারেশনগুলো যখন করা হয় তখন সেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। এবং এই ওপেন হার্ট সার্জারি করার সময় কিন্তু আর একটা জিনিস হয়, হার্ট লাং মেশিন, যেটাকে আমরা খুব সাধারণভাবে বাইপাস মেশিন বলে থাকি। এই বাইপাস মেশিনের মধ্যে কিন্তু পেশেন্টকে সম্পূর্ণভাবে, মানে তখন কিন্তু পেশেন্টের নিজের হার্ট এবং লাংস কোনোটাও আর কাজ করে না। হার্ট এবং লাংসের কাজটা করানোর জন্য আমরা পুরোপুরি একটা মেশিনের উপর নির্ভরশীল হয়ে থাকি। সেই মেশিনেরই হচ্ছে পেশেন্টটা বেঁচে থাকে। পেশেন্ট কিন্তু ওই সময় হার্ট এবং লাংস স্টপ করেই আমাদেরকে ওই অপারেশন করতে হয়। এবং এই অপারেশনটা করার জন্য একটা ডিউরেশন থাকে, খুব কম ডিউরেশন হচ্ছে 40 মিনিট বা 20 মিনিট। তার সব থেকে বেশি অনেক সময় মানে ম্যাক্সিমাম মানে অপটিমাম টাইমিং যেটা বলতে পারি সেটা হচ্ছে 90 থেকে 120 মিনিট, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত। এর মধ্যেই আমাদেরকে হার্টের ভিতরের যে জন্য আমরা হার্টটাকে খুলেছি সেটাকে হয় ভালভ চেঞ্জ করা অথবা হার্টের ভিতরের ফুটো সেগুলোকে রিপেয়ার করে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পেশেন্টের হার্ট এবং লাংকে আবার ফিরিয়ে আনতে হবে। এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আর বাইপাস সার্জারি মানে ধরো একটা শহরের মধ্য দিয়ে আমরা যেতে পারছি না কারণ রাস্তা ভীষণ কনজেস্টেড, একটা বাজার রয়েছে তার মধ্যে দিয়ে একটা গাড়ি যাওয়া মুশকিল আছে, তখন কি করব, একটা বাইপাস রাস্তা করি বা যেটা কিনা শহরটাকে বাইপাস করে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে চলে যায়। ঠিক হার্টের মধ্যেও আমরা এই ধরনের বাইপাস ব্যবস্থা করে থাকি। হার্টের যে করোনারি আর্টারিগুলো রয়েছে যেগুলোর মধ্যে ব্লক রয়েছে, এই ব্লকটার জন্য হার্ট তো একটা মাংসপিণ্ড, তার মধ্যে রক্ত সাপ্লাই নিয়মিতভাবে হতেই হবে, না হলে হার্ট কিন্তু কাজ করতে পারবে না, তখন ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, হার্ট ফেইলিং কন্ডিশনে যাবে। তো এই ধরনের ব্লকগুলোকে যখন আমরা বাইপাস করি সেই বাইপাসগুলোকে মানে সেই ধরনের অপারেশনগুলোকে আমরা বলবো বাইপাস অপারেশন। স্যার, আমরা অনেক সময় শুনে থাকি হার্ট ব্লক, তো এটার সম্বন্ধে যদি কিছু আমাদেরকে বলেন। হ্যাঁ, হার্ট ব্লক কথাটা আমরা সবসময়ের জন্যই শুনে থাকি, কিন্তু এই হার্ট ব্লক কথাটার অর্থ কিন্তু দুটো আছে। যখন আমরা কখন ইসিজি করে অথবা পালস রেট কমে গিয়েছে তারপর ইসিজি বা হলটার করলাম, করে ডাক্তারবাবুরা বললো যে না আপনার হার্ট ব্লক আছে, এই একটা সময় জানা যায় আমরা হার্ট ব্লক কথাটা শুনতে পারি। আর একটা সময় আমরা শুনতে পারি যখন অ্যাঞ্জিওগ্রাম করা হলো
অ্যাঞ্জিওগ্রাম করে বলল ডাক্তারবাবু দেখুন আপনার তো ব্লক আছে, এবার এর জন্য একটা ব্যবস্থা করতে হবে। এই অ্যাঞ্জিওগ্রাম করে যখন ব্লকটা পাই তখন কিন্তু করোনারি আর্টারির মধ্যে ব্লক আসছে, অর্থাৎ হার্টের মাসকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোর মধ্যে যে ব্লক হলো সেই ব্লকগুলো হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম করে পাবো। আর যখন আমরা ইসিজি বা হল্টার মনিটরিং করে পাবো, তো হল্টার মনিটরিং করে যখন আমরা ব্লক পাচ্ছি সেটা কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল পাথওয়ের মধ্যে ব্লক হচ্ছে। এই ইসিজি বা হল্টার করে যখন আমরা ব্লক পাই তখন আমরা সাধারণত পেসমেকারের কথা বলে থাকি, যে এই ধরনের ব্লকে আমাদের পেসমেকার করার প্রয়োজন আছে। হয়তো ডাক্তারবাবুরা ইসিজি রিপোর্ট বা হল্টার রিপোর্ট দেখে বলবো যে না আপনার তো পেসমেকারের প্রয়োজন আছে। এই ইসিজি বা হল্টার করে যখন ব্লক আসলো তখন পেসমেকার, কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করে যখন আমরা ব্লক পাই সেই ব্লকগুলোর জন্য আমাদের কাছে দুটো উপায় হতে পারে। হয় স্টেন্ট করতে বলবেন ডাক্তারবাবু, বলবেন যে না আমরা এখন আপনার পেশেন্টকে আমরা অ্যাঞ্জিও করে যা ব্লক পেলাম এই ব্লকে আপনাকে স্টেন্ট করতে হবে। অথবা ডাক্তারবাবু এটা বলতে পারেন যে না আপনার হার্টের অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে যে ব্লক পাওয়া গেছে এই ব্লকে কিন্তু আর স্টেন্ট করা যাবে না, এখন আপনাকে বাইপাস সার্জারি করতে হবে। অর্থাৎ করোনারি আর্টারির মধ্যে ব্লক হলে পরে আমাদের কাছে দুটো অপশন আসছে। একটা হয় আমাদেরকে কার্ডিওলজিস্টে এটা করে থাকেন ক্যাথল্যাবে, স্টেন্ট করে সেই ব্লকটাকে খুলে দেওয়ার চেষ্টা করেন, ওরা একটা বাইরে থেকে একটা স্প্রিং জাতীয় ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে সেটাকে খুলে দেন। যদি সেটা না যায় তখন আমরা বাইপাস সার্জারি করতে যাই। আচ্ছা স্যার, এই বাইপাস সার্জারি এই জিনিসটা পেশেন্টের জন্য কখন করা যাবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে বাইপাস সার্জারি কখন করব। বাইপাস সার্জারি মানে হার্টের করোনারি আর্টারি ব্লক হলে পরে আমাদের কাছে দুটো অপশন থাকতে পারে, একটা হচ্ছে আমরা স্টেন্ট করতে পারবো আর একটা হচ্ছে আমরা বাইপাস সার্জারি করতে পারবো। যখন একটা বা দুটো ব্লক এবং ব্লকের লেন্থটা মানে ব্লকটা খুব ছোট জায়গায় ব্লক রয়েছে বা যে ব্লকটা আমাদের স্টেন্ট দিয়ে খুলে দেওয়ার মতো সম্ভব না রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি না করে স্টেন্ট করতে বলি। যখন স্টেন্ট করা সম্ভব নয়, যেখানে এমন হতে পারে যে যেখানে দুটো বড় বড় আর্টারি যেখানে বাইফার্কেট করছে মানে একটার থেকে আর একটা ব্রাঞ্চ বেরোচ্ছে এবং সেই জায়গাতেই ব্লক রয়েছে, তখন সাধারণত আমরা স্টেন্ট করার কথা অ্যাভয়েড করি, সেখানে বাইপাস সার্জারি করাটা সুবিধাজনক হয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে অনেকগুলো স্টেন্ট লাগাতে হবে, মানে এতগুলো জায়গায় ব্লক আছে যে তার হয়তো 7টা 8টা 10টা জায়গায় ব্লক আছে, সেখানে স্টেন্ট করে পুরো রক্ত সঞ্চালন করা মানে একদম স্বাভাবিক রক্ত সঞ্চালন করে দেওয়া সম্ভব নয়, তখন আমরা বাইপাস সার্জারি করতে বলি। আর কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে কিনা পেশেন্টের হাইলি ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস, অনেকদিন ধরে ডায়াবেটিস রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্টেন্ট করার কথা না বলে থাকি, যে এটা না করাই উচিত। তার কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি স্টেন্ট করানো হয় তাদের স্টেন্টগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেই জায়গায় আমরা বাইপাস সার্জারি করালে পরে তার থেকে অনেক বেশি লংজিভিটি থাকে। স্যার, বাইপাস সার্জারি কি ধরনের হয়ে থাকে? বাইপাস সার্জারিগুলো সাধারণত আমরা সবাই জানি যে যখনই বাইপাস সার্জারি করা হয় বুক কেটে অপারেশন করা হচ্ছে, তার সঙ্গে পায়ের থেকে পা কেটে শিরা নিয়ে অপারেশন করা হয়। অর্থাৎ বাইপাস সার্জারি করার জন্য যে বাইপাস রাস্তাটা বানানো হয় সেই রাস্তাটা বানানোর জন্য সেই রুগীর শরীর থেকেই কতগুলো শিরা তুলে নেওয়া হয়। সেই শিরাগুলো তুলে নেওয়ার মধ্যে সব থেকে কমন যে জায়গাগুলোতে সেটা হচ্ছে পায়ের থেকে ভেইন নেওয়া, আর হার্টের মানে লাংস চেস্ট ওয়ালের ভিতরে আমাদের দুদিকে দুটো আর্টারি থাকে, সেই আর্টারির মধ্যে সাধারণত একটা আর্টারি নিয়ে আর তার সঙ্গে পায়ের থেকে ভেইন নিয়ে অপারেশন করা হয়, যেটা কিনা সব থেকে বেশি করা হয়ে থাকে। সেটাকে আমরা সাধারণত একটা আর্টারিয়াল আর বাকিগুলো ভেনাস গ্রাফট বলে থাকি। তার লংজিভিটি মোটামুটিভাবে একটা অপটিমাম লংজিভিটি রয়েছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন আমরা যেটা এখন খুব বেশি করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল আর্টারিয়াল বাইপাস সার্জারি, যেটা কিনা পায়ের থেকে কোনো শিরা নেওয়া হবে না, শুধুমাত্র চেস্ট ওয়ালের ভিতরে যে দুটো ধমনী আছে, যে আর্টারি দুটো রয়েছে, একটা রাইটে একটা লেফটে থাকে, সেই দুটো আর্টারি দিয়েই সম্পূর্ণ বাইপাস সার্জারিটি করা হয়। তখন সেটাকে বলা হয়
টোটাল আর্টারিয়াল বা বাইল্যাটারাল ইন্টারনাল থোরাসিক আর্টারি দিয়ে সম্পূর্ণ বাইপাস সার্জারি করা, যেটাকে করা হয় বিমা, BIMA, বাইল্যাটারাল ইন্টারনাল ম্যামারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এটাতে সুবিধা হচ্ছে যে এর লংজিভিটি, মানে এই আর্টারিয়াল বাইপাস পাথওয়েগুলোর লংজিভিটি সাধারণত ভেইনের থেকে অনেক বেশি হয়ে থাকে। তো এটা সব থেকে অবশ্যই ভালো। তারপরে আরও ধরা যেতে পারে যে এখন মিনিমাল ইনভেসিভ বাইপাস সার্জারি করা হয়ে থাকে, যেটা কিনা সামনে পুরো স্টারনামটা না কেটে বাঁ দিকে ছোট্ট একটা 4 থেকে 4.5 ইঞ্চি মতো সাইজ কেটে সেটা দিয়েই পুরো অপারেশনটা কমপ্লিট করা। এতে সুবিধা হচ্ছে পেশেন্ট অপারেশনের ঠিক কিছুদিন পরে ব্যথা ট্যাথা খুব কম হয় এবং খুব তাড়াতাড়ি নর্মাল জীবনযাত্রায় সে চলে যেতে পারে। আচ্ছা স্যার, যেসব পেশেন্টরা ভয়ের কারণে বাইপাস সার্জারি করতে চায় না, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় হার্টের অপারেশন মানেই মানুষের মনে একটা ভীষণ ভয় ঢুকে যায় যে বাবা এত বড় অপারেশন, এরপরে আমি সুস্থ থাকবো তো, এরপরে আমি সব কিছু স্বাভাবিকভাবে করতে পারবো তো। তো সেই সব কারণের জন্য যদি অপারেশন না করে কেউ, তাতে কিন্তু তার আরও অসুবিধা হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যায়। আমরা এই যে অপারেশনগুলো করে থাকি বা যে কোনো ধরনের ট্রিটমেন্ট করে থাকি, যে কোনো রোগের যে চিকিৎসা করি, চিকিৎসা করার পেছনে সবথেকে বড় উদ্দেশ্যটা থাকে যে সিমটম ফ্রি লাইফস্টাইল। মানে এই যে কোনো রোগের যে অসুবিধাগুলো হচ্ছে, এই অসুবিধাগুলো যাতে না হয় অথবা আর না হয়, অথবা এই অসুবিধাগুলো যাতে তার দৈনন্দিন জীবনে কোনো সমস্যার সৃষ্টি না করে, এটা হচ্ছে সবথেকে প্রথম লক্ষ্য। বাইপাস সার্জারিরও এটাই লক্ষ্য যে তার করোনারি আর্টারির মধ্যে ব্লক রয়েছে এবং ব্লকের কারণে তার সমস্যা হচ্ছে। সমস্যা কীরকম? একটু হাঁটতে গেলে সে বুকে ব্যথা হচ্ছে, বুকে চাপ হচ্ছে। আগে সাইকেল করে অনেক দূর যেতে পারতো, এখন দেখা যায় যে 500 মিটার সাইক্লিং করে যাওয়ার পরে তাকে থেমে যেতে হচ্ছে। আগে সে মাঠে ঘাটে অনেক কাজ করতে পারতো, এখন সে অতটা কাজ করতে পারে না। আগে সিঁড়ি দিয়ে উঠতে তার কোনো অসুবিধা হতো না, এখন দেখা গেল যে 3-4টে স্টেপ ওঠার পরেই তাকে বুকে হাত দিয়ে বসে পড়তে হচ্ছে। এই অসুবিধাগুলোর জন্য, এই অসুবিধাগুলোর কারণ হচ্ছে করোনারি আর্টারির ব্লক। এবার এই ব্লকগুলোর জন্য যদি আমরা কিছু না করি, তাহলে কি হবে? এই অসুবিধাগুলো তার দিন দিন বাড়তে থাকবে। প্রথম দিকে হয়তো কিছু ওষুধপত্র দেওয়ার পর সে সিমটম ফ্রি, মানে এই অসুবিধাগুলোর থেকে কিছুটা মুক্তি পাবে। কিন্তু যদি কিছু না করা হয়, তাহলে তার ভিতরের যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। যখন বাড়তে থাকবে তখন একটা সময় এমন হয়ে যাবে যে শুধুমাত্র ওষুধপত্রেও তাকে আর ভালো রাখা যাচ্ছে না। এটা একটা। দ্বিতীয় আর একটা কী হবে? হার্টের মাসেলগুলোতে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই না হলে পরে মাসেলের পাওয়ারটা কমতে থাকবে এবং হার্টের ফাংশনটা আমরা মেজার করে থাকি সাধারণত ইজেকশন ফ্র্যাকশন বলে একটা শব্দ দিয়ে, যা কিনা নর্মাল হয়ে থাকে 60 থেকে 65%। যদি আমরা অপারেশন না করি বা ওই করোনারি আর্টারি ব্লকের জন্য স্টেন্টিং না করি, বা স্টেন্ট করা যাচ্ছে না বলে যখন অপারেশনের জন্য অ্যাডভাইস করা হচ্ছে এবং অপারেশন করছে না, তখন কি হবে? এই হার্টের মাসেলগুলোর পাওয়ার কমতে থাকবে। তাতে পাম্পিং অ্যাকশন, হার্ট যে ফোর্সফুলি কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করে হার্টের ভিতর থেকে ব্লাডটাকে সারা শরীরে পৌঁছে দিচ্ছে, এই ফোর্সটা কমে যাবে। যখন ফোর্স কমে যাবে তখন মানুষ অল্প কিছু হাঁটতে গেলেই, যে কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেইলিং কন্ডিশন, সেই ফেইলিং কন্ডিশনে যাবে। এবং সেই ফেইলিং কন্ডিশনে যাওয়ার পর যেটা হবে, তখন না তাকে অপারেশন করার মতো কন্ডিশনে রাখা যাবে, না তাকে ঔষধ দিয়ে, শুধুমাত্র মেডিসিন দিয়ে সুস্থ রাখা যাবে। সেটা কিন্তু তার জীবনের জন্য, তার পরবর্তী কিছু দিনের পরেই যে সমস্যাটা সৃষ্টি হবে, সেটা কিন্তু একটা শাখের করাত কন্ডিশন হয়ে যাবে, না এদিকে আসতে পারবে না ওদিকে যেতে পারবে। আচ্ছা স্যার, হার্টের অপারেশনের পর পেশেন্টের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে কতদিন সময় লাগবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অপারেশন করতে যাওয়ার আগে সমস্ত মানুষের ক্ষেত্রেই এই প্রশ্নটা এসে থাকে যে এখন আমার একটা অপারেশন, মানে হার্টের অপারেশন হচ্ছে, বুক কেটে অপারেশন হবে, তারপরে কি আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? অবশ্যই ফিরতে পারবেন, স্বাভাবিক জীবনেই ফিরে আসবেন। আর যদি স্বাভাবিক জীবনে না ফিরতে পারেন, তাহলে এই অপারেশন করার কোনো মানে হয় না। অপারেশনটা আমরা করছি আপনার এই মুহূর্তে যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো দূর করে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে আসার জন্য। হার্টের অপারেশন করার পর মানুষ
যদি চায় যে কিনা কৃষি কাজ করে, সে কোদাল নিয়ে মাটি কাটতে যদি চলে যায়, যে হাল চাষ করতে চায়, যদি সে করতে চায় সেটাও করতে পারবে এবং সেটা করা সম্ভব এবং এটাই করা উচিত। সাধারণত অপারেশন হওয়ার ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন হসপিটালাইজ থাকতে হয়, তারপর পেশেন্ট ডিসচার্জ হয়ে যায় এবং তারপর ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত, 3 বা 4 মাস পর্যন্ত, কারো ক্ষেত্রে 4 মাস হতে পারে, কারো ক্ষেত্রে 3 মাস হতে পারে, বডি রেসপন্স যার যেরকম সেই অনুযায়ী, ততদিন পর্যন্ত পেশেন্ট বুঝতে পারবে যে আমার একটা বড় অপারেশন হয়েছে, তো সেই ফিলিংসটা থাকবে। কিন্তু 3-4 মাস পর সেই এই ফিলিংসটার মধ্যে থেকে বেরিয়ে আসবে, সেই এই অসুবিধাটা বা সেই তার মনের মধ্যে বা শরীরের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর থেকে তো বেরোলোই, তার সঙ্গে অপারেশনের ধকল থেকে শরীর কমপ্লিট বেরিয়ে আসার জন্য ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস সময় হয়। তারপর যদি কেউ চায় সে ফুটবল খেলতে চায়, ফুটবল খেলতে পারবে। যদি কেউ মনে করে যে আমি কৃষিকাজ করি, আমাকে অনেক বেশি পরিশ্রমের কাজ করতে হয়, মাঠে ঘাটে কাজ করতে হয়, সে তাই করতে পারবে। যদি মনে করে যে আমার সাইকেল চালাতে হয়, সে সাইকেল চালাতে পারবে। বাইক চালাতে চায়, ড্রাইভিং করতে চায়, সব করতে পারবে। স্যার, আমাদের হার্ট ভালো রাখতে গেলে তাহলে আমাদের কি কি করা উচিত, যদি একটু সেই সম্বন্ধে বলেন। হ্যাঁ, হার্ট ভালো থাকতে গেলে পরে এটা আমরা সবাই প্রায় জানি, কিন্তু জেনেও আমরা জ্ঞান পাপি। শুধুমাত্র যতটুকু আমাদের ধারণা রয়েছে যে হার্ট কেন স্বাভাবিকভাবে সামগ্রিক দিক থেকে শরীরকে সুস্থ রাখার জন্য যে বিষয়গুলো আমাদের করা উচিত বা যে বিষয়গুলো সম্পর্কে আমাদের ধ্যান রাখা উচিত, সেইটুকু করলেই হার্ট ভালো থাকবে। যেমন খাওয়া দাওয়া সময় মতো করা এবং পরিমাণ মতো করা এবং যেটাকে বলে সুখাদ্য, যেটা কিনা খুব বেশি অয়েলি হবে না, খুব বেশি স্পাইসি হবে না, আবার এমন নয় যে সেটা ব্লান্ট, খেতেও ভালো লাগছে না। সাধারণভাবে বাড়িতে যে ধরনের খাবার দাবার হয় এবং আমরা যে জায়গায় থাকি, যে পরিবেশের মধ্যে থাকি, সেই পরিবেশের মধ্যে যে সমস্ত খাবার দাবার সহজে পাওয়া যায়, সেই সমস্ত খাবারের মধ্যেই আমরা সুস্থ থাকতে পারবো। শুধুমাত্র কতগুলো নিয়ম মেনে সারাদিনের যে রুটিন থাকে সেই রুটিনটা যেন পাংচুয়ালিটি মেনটেন্ড হয়, সঠিক পরিমাণ রেস্ট নেওয়া, যতটা আমরা পরিশ্রম করছি ঠিক ততটা পরিশ্রমের জন্য যতটুকু বিশ্রাম নেওয়া প্রয়োজন আছে সেটাও নেওয়া, সমস্ত কিছুকে ব্যালেন্স করে রাখা, এইটুকু রাখলে পরেই আমরা সুস্থ থাকবো। তার সঙ্গে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা, সেটা স্মোকিং হোক, ড্রিঙ্কিং হোক বা অন্য যে কোনো ধরনের অ্যাডিকশন হোক, সমস্ত অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা, মানসিক এবং শারীরিকভাবে বিশ্রাম নেওয়া। শুধু শারীরিক বিশ্রাম মানে ঘুমোলাম একটু তা নয়, তার সঙ্গে সঙ্গে মানসিক বিশ্রামটারও প্রয়োজন আছে। তো এগুলো করলেই আমরা শারীরিকভাবে সামগ্রিকভাবে যেমন সুস্থ থাকবো, হার্টের দিক থেকেও আমরা সুস্থ থাকবো। ধন্যবাদ স্যার, সান হসপিটালের তরফ থেকে আমাদের হার্ট সম্পর্কিত এত তথ্য জানানোর জন্য। নমস্কার, আমরা আবারও আসবো অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।